হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং 10 মিনিট স্কুলের সাথে অনেক বেশি পড়াশোনা করছো। বন্ধুরা, আমরা বিগত ক্লাসে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। অধ্যায়টির নাম বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। এবং আমরা কিন্তু বিগত ক্লাসেই বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা, সেই সাথে স্থানীয় সরকারের গুরুত্ব কী, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার যে স্বরূপ, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এবং আমরা কিন্তু জেনেছি যে রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বা কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি এই স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশে কিন্তু বর্তমানে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়, যেগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ, থানা বা উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। এবং আমরা দেখেছিলাম যে এই যে 3টি স্তর, এই 3 স্তরের মধ্যে কিন্তু ইউনিয়ন পরিষদকে নিচের দিকে সবচেয়ে কার্যকর ইউনিট বলে মনে করা হয়ে থাকে এবং গ্রাম বা এর নিকটবর্তী হচ্ছে এই ইউনিয়ন বা উপজেলা পরিষদ। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকের ক্লাসে এই ইউনিয়ন পরিষদ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যার মধ্যে থাকবে ইউনিয়ন পরিষদের গঠন, ইউনিয়ন পরিষদের কার্যাবলী, সেই সাথে ইউনিয়ন পরিষদের আয়ের উৎস। তো চলো আর দেরি না করে আমরা আলোচনা শুরু করি। তো প্রথমে যদি আমরা একটি ইউনিয়ন পরিষদের গঠন নিয়ে আলোচনা করি, অর্থাৎ একটি ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হয়, কতজন সদস্য থাকে বা কাদের নিয়ে গঠিত হয়, তাহলে প্রথমে দেখো, গড়ে 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। অর্থাৎ একটি ইউনিয়ন পরিষদের আওতায় কিন্তু 10 থেকে 15টি গ্রাম থাকে। এছাড়া একটি ইউনিয়ন পরিষদ 9টি ওয়ার্ডে বিভক্ত। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু আমাদের একটি নির্দিষ্ট ওয়ার্ড সংখ্যা রয়েছে, এটা হচ্ছে 9টি ওয়ার্ড। অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের কিন্তু 9টি ওয়ার্ড রয়েছে, তবে গ্রামের সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। কেননা আমরা কিন্তু প্রথমেই বললাম যে গড়ে 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। অর্থাৎ গ্রামের সংখ্যা 10টাও হতে পারে, 11টাও হতে পারে বা 13টাও হতে পারে। অর্থাৎ এখানে 10 থেকে 15-র মধ্যে গ্রাম সংখ্যা থাকবে একটি ইউনিয়ন পরিষদের। তবে একটি ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট 9টি ওয়ার্ড থাকবে, এর বেশি বা কম নয়। তাহলে এখন চলো একটি ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয় তা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে দেখো, একটি ইউনিয়ন পরিষদ একজন নির্বাচিত চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন নির্বাচিত সাধারণ সদস্য, এছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত 3টি আসন থাকে। এই 3টি আসনে 3 জন নির্বাচিত মহিলা সদস্য নিয়ে গঠিত হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে একটি ইউনিয়ন পরিষদে কিন্তু একজন নির্বাচিত চেয়ারম্যান থাকেন। এছাড়া আমরা যে দেখলাম যে একটি ইউনিয়ন পরিষদ 9টি ওয়ার্ডে বিভক্ত, এই 9টি ওয়ার্ড থেকে 9 জন নির্বাচিত সাধারণ সদস্য থাকে, যাদের আমরা মেম্বার বলে জানি। এছাড়া দেখো, মহিলা মেম্বার যারা থাকে, অর্থাৎ 3 জন নির্বাচিত মহিলা সদস্য। এটা কিন্তু এই যে 3টি আসন রয়েছে, এটা কিন্তু এই মহিলাদের জন্য সংরক্ষিত আসন। এর অর্থ হচ্ছে এই আসনগুলিতে কিন্তু পুরুষরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই 3টি আসন শুধুমাত্র মহিলাদের জন্য। বন্ধুরা, আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলো থেকে জেনেছিলাম যে বাংলাদেশে কিন্তু প্রতি 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও কিন্তু বিভিন্ন যে স্থানীয় সরকার পরিষদ রয়েছে, এই সরকার পরিষদের কিন্তু বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, যার মধ্যে একটি হচ্ছে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন। তো এখানে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথাই বলা হচ্ছে। তো এই নির্বাচনে একজন চেয়ারম্যান নির্বাচিত হন, এছাড়া 9টি ওয়ার্ড থেকে 9 জন সাধারণ সদস্য নির্বাচিত হন এবং 3টি মহিলা সংরক্ষিত আসনে 3 জন মহিলা সদস্য নির্বাচিত হন। তো এখানে দেখো বন্ধুরা, আমরা কিন্তু দেখছি যে 9টি ওয়ার্ড থেকে কিন্তু 9 জন সাধারণ সদস্য নির্বাচিত হচ্ছে। তবে এই যে মহিলাদের জন্য 3টি সংরক্ষিত আসন রয়েছে, এই নির্বাচনের প্রক্রিয়াটা কি? দেখো, এই মহিলা সদস্যগণ প্রতি 3টি ওয়ার্ড থেকে কিন্তু একজন করে এই ভিত্তিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। অর্থাৎ আমরা কিন্তু জানি যে প্রতিটি ইউনিয়ন পরিষদে 9টি ওয়ার্ড রয়েছে, আর এই 9টি ওয়ার্ডে যদি আমরা প্রতি 3টি ওয়ার্ডে একজন করে ধরি, অর্থাৎ তাহলে দেখো প্রথম 3টি ওয়ার্ডে একজন, তারপরে দ্বিতীয় 3টি ওয়ার্ডে একজন এবং সর্বশেষ 3টি ওয়ার্ডে একজন, তাহলে মোট 3 জন মহিলা সদস্য আমরা এখানে পাচ্ছি।
তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে মহিলা সদস্যগণ প্রতি 3 ওয়ার্ডে একজন, এই ভিত্তিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এছাড়া দেখো বন্ধুরা, ইউনিয়ন পরিষদে কিন্তু একজন বেতনভুক্ত সচিব থাকেন। অর্থাৎ এর আগে আমরা যে সদস্যগণকে দেখলাম, যেমন একজন নির্বাচিত চেয়ারম্যান, 9টি ওয়ার্ডে 9 জন নির্বাচিত সাধারণ সদস্য এবং 3 জন নির্বাচিত মহিলা সদস্য, এরা সবাই কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্য। আর এখানে শুধু আমরা সচিবকেই দেখতে পাচ্ছি, যিনি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত কেউ নয়। তাহলে আমরা বুঝলাম যে ইউনিয়ন পরিষদে একজন বেতনভুক্ত সচিব থাকেন। তাহলে এখন দেখো ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর। দেখো বন্ধুরা, ইউনিয়ন পরিষদের কার্যকাল হচ্ছে 5 বছর। তবে এই 5 বছর অতিক্রম হওয়ার আগেই কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা অন্য যে কোনো সদস্যকে অপসারণ করা যায়। এবং এর প্রক্রিয়াটা হচ্ছে, ইউনিয়ন পরিষদের যে মোট সদস্য সংখ্যা রয়েছে তার 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ ইউনিয়ন পরিষদের মোট 2/3 সদস্য যদি চেয়ারম্যান বা অন্য যে কোনো সদস্যের উপর অনাস্থা প্রকাশ করে, তাহলে এই অনাস্থা ভোটের মাধ্যমে কিন্তু চেয়ারম্যান বা অন্য যে কোনো সদস্যকে অপসারণ করা যায়। তাহলে আমরা বুঝলাম যে ইউনিয়ন পরিষদের যে 5 বছর কার্যকাল রয়েছে, এর পূর্বেই যে কোনো সদস্যকে অনাস্থা ভোটের মাধ্যমে অপসারণ করা যায়। এরপরে দেখো, তোমাদের এনসিটিবি কর্তৃক প্রণীত যে পাঠ্য বইটি রয়েছে, এই পাঠ্য বই অনুযায়ী বাংলাদেশে সর্বমোট 4053টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তবে এখানে একটা সমস্যা কি, এই যে সংখ্যাগুলো, এগুলো তো আর পার্মানেন্ট নয়, এগুলো কিন্তু পরিবর্তিত হতে পারে। সেজন্য আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে, তোমরা সরকারি যে কোনো ওয়েবসাইট বা যে কোনো লিগ্যাল সোর্স থেকে এই আপডেটেড তথ্যটি জেনে নেবে। কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তরের জন্য কিন্তু এনসিটিবি কর্তৃক প্রণীত যে লেটেস্ট বইটি তোমাদের কাছে থাকবে, তোমরা সবসময় সেই বইয়ের তথ্য অনুযায়ী পরীক্ষায় উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমরা তাহলে ইউনিয়ন পরিষদের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখন চলো আমরা জেনে নিই ইউনিয়ন পরিষদের কার্যাবলী সম্পর্কে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ কি কি কার্যাবলী সম্পাদনা করে থাকে। দেখো বন্ধুরা, একটি ইউনিয়ন পরিষদ কিন্তু গ্রামীণ বিভিন্ন সমস্যা দূরীকরণ, গণসচেতনতা বৃদ্ধি করা, সেই সাথে দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে। তো চলো সেগুলো নিয়ে আমরা একটু পর্যায়ক্রমে আলোচনা করি। প্রথমে দেখো, ইউনিয়ন পরিষদ রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ করে থাকে। আর শুধু এগুলো নির্মাণ করায় না, নির্মাণের পরে এগুলো রক্ষণাবেক্ষণ করা এবং সেই সাথে রাস্তার ধারে কিন্তু বৃক্ষরোপণ করে থাকে ইউনিয়ন পরিষদ। তাহলে আমরা দেখলাম যে ইউনিয়ন পরিষদ রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণে কাজ করছে, সেই সাথে রাস্তার ধারে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে থাকে। এরপরে দেখো, ইউনিয়ন পরিষদ কিন্তু কৃষি উন্নয়নের জন্য অনেক কাজ করে থাকে। যেমন ইউনিয়নের কৃষকদের উন্নত মানের বীজ, সার বা কীটনাশক সরবরাহ করে থাকে, সেই সাথে তাদের অধিক খাদ্য উৎপাদনে উৎসাহ প্রদান করে থাকে। এছাড়া দেখো বন্ধুরা, ইউনিয়ন পরিষদ মৎস্য চাষ, পশুপালন এবং পশু সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এরপরে দেখো, জনস্বাস্থ্য রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করে, অর্থাৎ যাতে ইউনিয়নের জনগণের স্বাস্থ্য সুরক্ষার কোনো ঘাটতি না হয়, সেজন্য কিন্তু ইউনিয়ন পরিষদ পরিবেশকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করে। এবং এজন্য বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা, প্রাণী জবাই, গবাদি পশুর গোসল, ময়লা কাপড় চোপড় ধোয়া, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে ইউনিয়ন পরিষদ। তাহলে আমরা বুঝলাম যে ইউনিয়ন পরিষদ জনস্বাস্থ্য রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। এরপরে দেখো, প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করে ইউনিয়ন পরিষদ, অর্থাৎ ইউনিয়নের জনগণের প্রাথমিক চিকিৎসার জন্য এই দাতব্য হাসপাতালগুলো প্রতিষ্ঠা করা হয়ে থাকে। এরপরে দেখো, ইউনিয়ন পরিষদ কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণেও অনেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। যেমন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গণসচেতনতা তৈরি করা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে উপকরণগুলো দরকার, সেই প্রয়োজনীয় উপকরণগুলো যাতে জনগণ অল্প খরচে পায়, সেই ব্যবস্থাও ইউনিয়ন পরিষদ করে থাকে। এছাড়াও দেখো বন্ধুরা, ইউনিয়ন পরিষদ কিন্তু শিক্ষা বিস্তার এবং নিরক্ষরতা দূরীকরণের জন্য অনেক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। যেমন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, বয়স্ক শিক্ষাদান কেন্দ্র স্থাপন করা, সেই সাথে লাইব্রেরি স্থাপন করা। তাহলে এই পদক্ষেপগুলোর মাধ্যমে কিন্তু ইউনিয়ন পরিষদ শিক্ষা বিস্তার এবং নিরক্ষরতা দূরীকরণের জন্য কাজ করে থাকে। এরপরে দেখো,
ইউনিয়ন পরিষদ কিন্তু জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়ে থাকে, যেমন কুটির শিল্প স্থাপন ও সমবায় আন্দোলন পরিচালনা করা, এবং সেই সাথে কিন্তু এই ব্যাপারে জনগণকে উৎসাহ প্রদান করাও ইউনিয়ন পরিষদের একটি অন্যতম কাজ। এরপরে দেখো, ইউনিয়ন পরিষদ নিজ অফিসের ব্যয় নির্বাহের জন্য, অর্থাৎ যে ইউনিয়ন পরিষদের যে ব্যয়গুলো, এই ব্যয়গুলো নির্বাহের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কর ধার্য এবং সেই করগুলো আদায় করে থাকে। সেই সাথে বিভিন্ন ধরনের রাজস্ব সংগ্রহে সরকারকে সহায়তা করে থাকে ইউনিয়ন পরিষদ। তাহলে আমরা বুঝলাম যে ইউনিয়ন পরিষদ নিজ অফিসের ব্যয় নির্বাহের জন্য কি করে, বিভিন্ন ধরনের কর ধার্য করে এবং সেগুলো আদায় করে, আর এই সাথে বিভিন্ন ধরনের রাজস্ব সংগ্রহে সরকারকে সহায়তা করে থাকে। এছাড়া ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জন্ম, মৃত্যু ও বিবাহ রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা। এছাড়া দেখো, বন্যা, ঝড় বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, এই দুর্যোগের সময় কিন্তু ইউনিয়ন পরিষদ যে ক্ষতিগ্রস্ত যে জনগণ রয়েছে তাদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে থাকে। তাহলে আমরা বুঝলাম যে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ইউনিয়ন পরিষদ ভুক্তভোগী যারা রয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের বিভিন্ন সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে থাকে। এছাড়া দেখো বন্ধুরা, ইউনিয়ন পরিষদের কিন্তু কিছুটা বিচার সংক্রান্ত ক্ষমতাও রয়েছে, কেননা গ্রামীণ জীবনের যে বিরোধগুলো দেখা যায়, এই বিরোধগুলো নিষ্পত্তির ব্যবস্থা কিন্তু ইউনিয়ন পরিষদ করে থাকে। তো এই বিরোধ নিষ্পত্তির জন্য সর্বোচ্চ 5,000 টাকা দাবির দেওয়ানি ও ছোটোখাটো ফৌজদারি মামলার বিচার ইউনিয়ন পরিষদ করতে পারে। বন্ধুরা, তোমাদেরকে এই যে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, এগুলো কাকে বলে এটা মনে আছে? আমি কিন্তু বাংলাদেশের সরকার ব্যবস্থা অধ্যায়টিতে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে দেওয়ানি মামলা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত বা জমি জমা সংক্রান্ত যে মামলা, সেগুলোকে বলে দেওয়ানি মামলা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদ সর্বোচ্চ 5,000 টাকা দাবির দেওয়ানি মামলাগুলো যেগুলো রয়েছে সেগুলোর বিচার করতে পারে। সেই সাথে ছোটোখাটো যে ফৌজদারি মামলা, ফৌজদারি মামলা বলতে কি বোঝায়? এটা অপরাধ সংক্রান্ত, অর্থাৎ মনে করো যে চুরি, ডাকাতি, হত্যা, খুন। তো হত্যা, খুন এগুলো তো অনেক বড় ফৌজদারি মামলা। তো এগুলো ছাড়া ছোটোখাটো যে চুরিগুলো বা মনে করো ছোটোখাটো যে ফৌজদারি মামলাগুলো রয়েছে, এগুলোর বিচার ইউনিয়ন পরিষদ করতে পারে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু ইউনিয়ন পরিষদের যে কার্যাবলীগুলো ছিল এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখন চলো আমরা ইউনিয়ন পরিষদের আয়ের উৎস নিয়ে জেনে নিই, অর্থাৎ ইউনিয়ন পরিষদ কিভাবে আয় করে, আয়ের উৎসগুলো কি। দেখো বন্ধুরা, ইউনিয়ন পরিষদ কিন্তু আয়ের জন্য বিভিন্ন ধরনের কর, ফি বা ইজারা বা টোল সংগ্রহ করে থাকে, যেগুলো হচ্ছে প্রথমেই দেখো, বাড়িঘর, দালান কোঠার উপর ফি, অর্থাৎ ইউনিয়নের জনগণ যখন বাড়িঘর বা দালান কোঠা নির্মাণ করতে যায় তার উপর কিন্তু ইউনিয়ন পরিষদ একটা কর নির্ধারণ করে। এছাড়া জন্ম, বিবাহ বা বিভিন্ন ভোজের উপরে ফি নির্ধারণ করে সেগুলো আদায়ের মাধ্যমে কিন্তু ইউনিয়ন পরিষদ আয় করে থাকে। এছাড়াও ইউনিয়ন পরিষদ সিনেমা, থিয়েটার, যাত্রা, সার্কাস, মেলা ইত্যাদির উপর কিন্তু কর নির্ধারণ করে। এছাড়া যানবাহনের উপর কর নির্ধারণের মাধ্যমেও কিন্তু ইউনিয়ন পরিষদ আয় করে থাকে। এছাড়া দেখো, বিভিন্ন লাইসেন্স বা পারমিট ফি এবং জনস্বার্থে বিশেষ কল্যাণকর কাজের জন্য কিন্তু ফি সংগ্রহ করে থাকে ইউনিয়ন পরিষদ। এবং বিভিন্ন হাট বাজার, জলমহাল বা ফেরিঘাট ইজারা ও টোল সংগ্রহের মাধ্যমেও ইউনিয়ন পরিষদ আয় করে থাকে। তবে এত সব কর, ফি বা ইজারা, টোল ছাড়াও কিন্তু সরকার কর্তৃক ইউনিয়ন পরিষদকে একটা অর্থ বরাদ্দ বা অনুদান দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আমরা ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো সম্পর্কে জানতে পারলাম। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আজকের আলোচনায় ইউনিয়ন পরিষদের গঠন, ইউনিয়ন পরিষদের কার্যাবলী এবং সেই সাথে ইউনিয়ন পরিষদের আয়ের উৎস সম্পর্কে আলোচনা করলাম। তো আগামী ক্লাসে আমরা উপজেলা পরিষদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, 10 মিনিট স্কুলের সাথেই থেকো। ধন্যবাদ।